নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আবারও ঘটনা পেয়ে গেছি অনেক দিন বাদে মৌসুমী ভট্টাচার্যের। ম্যাডাম এর আগে আরও দুটি ঘটনা পাঠিয়েছিলেন অনেক দিন আগে। আজ আবারও ওনার ছোটোবেলার একটা ঘটনা শেয়ার করেছেন। খুব অদ্ভুত এই ঘটনা, এবং ঘটনা শোনার পরের ব্যাখ্যা উনি তোমাদের উপর ছেড়ে দিয়েছেন। উনি বলছেন আজ থেকে অনেক বছর আগের কথা। ওনারা গ্রামের বাড়িতে থাকতেন, তো সেখান থেকে গরমের ছুটিতে আসবেন কলকাতায়। হাওড়া স্টেশন অবধি ট্রেনে করে তাদের আসতে হবে। তারপর হাওড়া স্টেশনে বাবা থাকবেন, বাবা সেখান থেকে ওনাদের পিক আপ করবেন। ওনারা 3 ভাই বোন। ওনার বড় দাদা তখন সবে ক্লাস 10-এ মাধ্যমিক দিয়েছে, 11-এ উঠবে। আর উনি আর ওনার ওপর আছে ওনার এক দিদি। তো প্রথমে দাদা, দিদি এবং সবার থেকে উনি ছোট। তা উনি ওনার দিদি বেশ অনেকটাই ছোট, স্কুলে পড়া বাচ্চা মেয়ে। দাদাও স্কুলে পড়ে, কিন্তু দাদা একটু বড় ওনাদের থেকে। তো ট্রেনেতে উঠে পড়েছিলেন। উনি কোন জায়গায় থাকতেন আমাকে প্রপারলি বলেননি বলে আমি বলতে পারলাম না, তার জন্য সরি। ট্রেনে ওঠার পর মগরা স্টেশন পেরিয়ে, ঠিক স্টেশনটা পেরিয়েছে তার একটুখানি গিয়ে ট্রেন দাঁড়িয়ে পড়ল। সিগন্যাল নেই। কিছুক্ষণ যায়, সময় যায় করতে করতে অনেকটা সময় কেটে গেল। তখন সবাই মিলে যাত্রীরা আলোচনা করতে থাকলো যে কি হচ্ছে। জানা গেল ট্রেন অবরোধ হয়েছে। কেন না, যে জায়গাটা ট্রেন অবরোধ হয়েছে সেখানে নাকি প্রায় নিত্যদিন দুর্ঘটনা ঘটে। মানুষেরও ঘটে এবং গবাদি পশুরেও দুর্ঘটনা ঘটে। কেন, ওই রেল লাইনের দুপাশে হচ্ছে জঙ্গল, সেখানে পশুরাও আসে, ঘাস খেতে আসে, কলা বাগান আছে। তো সেই পশুরাও আহত হচ্ছে, নিহত হচ্ছে। তো সেক্ষেত্রে মানুষ পশু প্রত্যেকের নিরাপত্তার জন্য তারা অবরোধ করেছেন, এবং এই অবরোধ ততক্ষণ তারা চালাবেন যতক্ষণ না মন্ত্রী বা কোনো হায়ার পজিশনের কেউ আসছেন, কেন তারা তাদের একটা সমাধান চায়। তো বহুক্ষণ, প্রায় সকালে ওনারা ট্রেনে উঠেছেন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। দুপুর শেষ হয়ে এবার বিকেল শুরু হবে, একইভাবে ট্রেনে বসে আছেন। এক্ষেত্রে বলা ভালো, যারা ওখানকার খুব লোকাল বা খুব কাছাকাছি স্টেশনের মধ্যে নামবে তারা অনেকে নেমে চলে গেল। এবং উনি এও বলছে যাদের অন্য কোনো বিকল্প ব্যবস্থা যারা পেয়েছে তারা কলা বনের ভেতর দিয়ে ঢুকে গিয়ে কোথায় চলে গেল সেটা বলতে পারবো না। আমরা ছোট, আমাদের সঙ্গে ব্যাগপত্র নিয়ে আমার মা 3টে ছেলে মেয়েকে নিয়ে যেন অকুল পাথারে পড়েছেন। শুধুমাত্র যারা হাওড়া অবধি আসবে, দূরপাল্লার যারা যাত্রী, তারাই ওনাদের মতো বসে আছে। কাছাকাছিটা তারা বিকল্প ব্যবস্থা করে নিয়েছে। তো এরকম ওদের কম্পার্টমেন্ট প্রায় ফাঁকা, প্রায়। তো সেখানে এসে ট্রেনটা দাঁড়িয়ে আছে। ন্যাচারালি দুদিকে কোনো নেই, প্ল্যাটফর্মের নামার জায়গা নেই। তারপরে শোনা গেল যখন বিকেল হব 3:30-4টে নাগাদ, যে কলকাতা থেকে কোনো মন্ত্রী রওনা দিয়েছেন। তিনি অনেকটা পথ চলে এসেছেন, সুতরাং তিনি অনুরোধ করেছেন ট্রেনটা যেন অন্তত, ট্রেনটা যদিও আটকে রাখা হয়, যাত্রীদের দুর্ভোগ কাটানোর জন্য একটা আলাদা ট্রেন দেওয়া হচ্ছে, যাত্রীদের যেন তুলে দেওয়া হয় সেই ট্রেনে, তাদের যেন তাদের গন্তব্য হাওড়া অবধি যেন তারা আসতে পারেন। তাতে অবরোধকারীরা রাজি হয়ে গেছে এবং সেই ট্রেন আসছে। এই মধ্যে একটা ঘটনা ঘটেছে। মৌসুমী দেবীর দাদা, উনি তখন ছোট হলো, এদের 2 ভাই বোনের থেকে উনি বড়। ওদের জল আর খাবার যেগুলো ব্যাগে ছিল সব শেষ হয়ে গেছে। তো তখন তো অবরোধ চলছে, তখন এই ধরনের খবর আসেনি। তো উনি গেছেন আরেকটু হেঁটে মগরা স্টেশনে কিছু খাবার কিনতে। কেন আমি আগেও বলেছি, মগরা স্টেশন পেরিয়েই একটা কলাবন টাইপের জায়গা, ওখানে গিয়ে ট্রেনটা আটকেছে ওরা, সুতরাং স্টেশন ফেলে চলে এসছে। তো ওকে আবারও ব্যাক করে ওই পাথুরে রাস্তা দিয়ে ট্রেনের পাশ দিয়ে গিয়ে স্টেশন অবধি গেছে এবং সেখানে খাবার কিনতে গেছে। ইতিমধ্যেই পাশের লাইনে নতুন ট্রেন এসে গেছে। তো যাত্রীরা তো দুপধাপ করে উঠছে, এবং ওঠারও খুব অসুবিধা ছিল যেহেতু প্ল্যাটফর্ম নেই। লোকে উঠছে কি, যারা উঠে যাচ্ছে ইয়াং ছেলেরা বাকিদেরকে
ওই টেনে তুলছে, মালপত্র লোকে ছুঁড়ে দিচ্ছে ওপরে, তারপরে সবাইকে হেল্প করছে, না হলে ওঠা অসম্ভব। তো এভাবে চলছে, কিন্তু ওনার মা তো খুব বিপদে পড়েছেন। উনি এবার উঠবেন কি করে? দুটো মেয়েকে নিয়ে কী করে উঠবেন? ছেলে তো গেছে খাবার আনতে। আর আজ থেকে অনেক বছর আগে তখন মোবাইলের ব্যবস্থা ছিল না। এক্ষেত্রেই বোঝা যায় আজকে মোবাইল আমাদের কতটা উপকারী, অনেক উপকার দিয়েছে। যাই হোক, কী করে ছেলেকে যোগাযোগ করবে? আর তো কেউ নেই। এবার উনি যদি উঠে যান, ছেলে জানবে কী করে? ছেলেকে ফেলে তো উঠতেই পারেন না। এরকম চিন্তাভাবনা করছেন, করতে করতে পুরো কম্পার্টমেন্ট খালি হয়ে গেল। দু একজন ওদের বললো আপনারা চলুন। উনি বলছেন আমার ছেলেকে তো খাবার আনতে পাঠালাম, ওকে ফেলে তো আমি যেতে পারবো না, তাতে যা হয় হবে। সবাই উঠে গেছে। এরকম সময় হঠাৎই একজন ভদ্রলোক ট্রেনের মধ্যে উঠলেন, একটু টিটি গোছের, মানে ওরকমই ওনার পোশাক দেখে মনে হলো। উনি ওনাদের দেখে ধমকে উঠলেন ভালোভাবে, এ কি ম্যাডাম, আপনি এরকম বাচ্চাদের নিয়ে বসে আছেন? যান, ট্রেন ছেড়ে দেবে তো এক্ষুনি, আর এক্ষুনি সন্ধে নামবে একটু বাদে, আর এখানকার এরিয়া খুব বাজে, ডাকাতিও হয়, তো আপনার এরকম সন্ধেবেলায় এরকম ফাঁকা ট্রেনে বসে থাকবেন না, লাইট না থাকলে আরও বিপদে পড়ে যাবেন, ট্রেন তো বন্ধ। তো উনি, মা বলছেন যে আমি কি করে যাব, এরম অবস্থা, আমার ছেলে তো ওখানে গেছে খাবার আনতে, ওকে ফেলে কি করে আমি উঠবো? উনি বললেন আপনার ছেলেকে আমি ঠিক ওই ট্রেনে তুলে দেবো, আপনি আগে উঠুন বাচ্চাদেরকে নিয়ে, ব্যাগপত্র নিয়ে। ন্যাচারালি এনার বিশ্বাস হচ্ছে না, আপনি কি করে আমার ছেলেকে তুলবেন? আর আমরা বেরিয়ে চলে গেলেও তো ওই অন্ধকার অকুল পাথারে পড়বে বাচ্চা ছেলে, না ওকে ছেড়ে আমি যেতে পারবো না। তো এরকম দোটানার মধ্যে উনি মানসিক দোটানায় ভুগছেন। আবার মেয়ে দুটোকে যে নতুন ট্রেনে তুলে দেবেন, মেয়েগুলো অত বড়ও না যে তারা হাওড়ায় গিয়ে বাবার সঙ্গে দেখা করে অপেক্ষা করবে এদিকে মা দাদাকে নিয়ে পরে ট্রেনে যাবে বা কিছু, তাও হবার নয়। তো খুবই মুশকিলে পড়েছেন। এই ভদ্রলোকের কথাও ফেলতে পারছেন না, কারণ অন্ধকার হয়ে গেলে মহিলাদের পক্ষে একদমই সুরক্ষিত নয় জায়গাটা, প্লাস যেখানে সম্পূর্ণ নির্জন হয়ে গেল এই ট্রেনটা, পরের ট্রেন কখন আসবে কেউ জানে না, আবার ছেলেটা ওখানে আটকে আছে। এরকম বিপদের সিচুয়েশানে উনি বলেন আপনি উঠুন, আপনার ছেলেকে আমি তুলে দেবো। তো ঈশ্বরের ওপর ভরসা এবং ভদ্রলোকের টিটি টাইপের পোশাক দেখে উনি ভাবলেন কোনো রকমে যদি যোগাযোগ করে ছেলেকে তুলে দেয়, ছেলে একটু হলেও বড়। উনি আর কিছু ভাবতে পারছিলেন না। ভদ্রলোক প্রায় জোর করে ওনার মালপত্র নিয়ে গিয়ে ট্রেনে, ওই আগের ট্রেনে তুলে দিলেন, এবং ওনাদেরকেও প্রায় বাচ্চা দুটোকে তুলে দিলেন, ওনাকেও হেল্প করলেন যে উঠুন, প্রায় জোর করে তুলে দিলেন এক টাইপের বলা যায়, যে এখানে থাকবেন না। তো তুলে দেওয়ার পর এবার ট্রেনের বাঁশি বেজে গেছে, মানে যেটাকে হর্ন বলি আমরা। তখন উনি বলছেন এবার আমার ছেলে দেখুন ট্রেন ছেড়ে দেবে, এবার আমার ছেলে, এরম বলছেন উনি বলছেন আপনার ছেলেকে নিয়ে চিন্তা নেই, আমি ওকে ট্রেনে তুলে দিচ্ছি, আপনি যান, ও ট্রেনে থাকবে, আপনি ওকে পেয়ে যাবেন, ট্রেনেই পেয়ে যাবেন, ও উঠে পড়েছে বা উঠবে, এরম টাইপের কথা বলেছেন। ব্যাস, ওরা ভাববে কথা বলবে কি, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার একটা করে স্টেশন আসছে, লোক উঠছে নামছে, ওনার মায়ের মন ওনার যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। সিট আছে অথচ বসতে ইচ্ছা করছে না, বাচ্চা মেয়ে দুটোকে বসিয়ে রেখেছেন, যে আমি ছেলেটাকে কেন ফেলে এলাম, কেন আমি ওনার কথা শুনলাম, এবার অন্ধকার হয়ে গেলে আমার ছেলে একা ওই অন্ধকার ট্রেনের ওখানে কি করবে, কি মারাত্মক ও বিপদে পড়বে, ও তো কান্নাকাটি করবে, কি হবে, এরকম চিন্তা করছেন উনি। প্রায় 3-4টে স্টেশন মানে গেছে, 4 নম্বর স্টেশনে এসে ট্রেন যখন থামলো, তখন উনি দেখতে পেলেন 2-1 যাত্রীর সঙ্গে ওনার ছেলে উঠলো। ছেলেকে দেখে তো মানে ওনার কেঁদে ফেলেছেন, বুকে জড়িয়ে ধরেছেন ছেলেকে। তারপরে একটুখানি ছেলে মা দুজনে ধাতস্থ হওয়ার পর যখন গিয়ে বসলো, তখন বাকি ঘটনাটা জানা গেল। বলল কি করে তুই, তোকে ওই ভদ্রলোক কি করে চিনলো, আমাদের কি চিনলো, মানে কথা ওরা দিয়ে জড়িয়ে যাচ্ছে। তখন ছেলে বলল যে মা, আমি খাবার নিয়ে প্রায় চলে এসেছি, তখন তোমাদের এই ট্রেনটার হর্নটা বেজে গেছে, প্রথম হর্ন বেজে গেছে। ওই টিটি মার্কা একজন ভদ্রলোক আমাকে বললেন তোমার মা বোনদের আমি ট্রেনে তুলে দিয়েছি, তুমি উঠে যাও, এই লাস্ট কম্পার্টমেন্টে ওঠো, কারণ বাকিটাতে এগোনো সময় পাবে না, ওরা যেখানে আছে অতটা এগোনো সময় পাবে না, ট্রেন ছেড়ে দেবে, লাস্টেরটাতে উঠে যাও। একটা কাজ করো, একটা করে স্টেশন থামবে, তুমি নামবে, নেমে এক একটা কম্পার্টমেন্ট এগিয়ে যাবে, তাহলেও তুমি ওদেরকে পেয়ে যাবে।
উনি উঠতে চাননি, ওর দাদা উঠতে চান না, আমি আমার মা বোনকে আগে দেখবো ওরা এই ট্রেনে আছে কি না, তবে আমি এটাতে উঠবো। তখন উনি প্রায় ধমকের সুরে ওকে তুলে দিয়েছে, ওঠো তুমি, আমি বলছি এই ট্রেনে কেউ নেই, সবাইকে আমরা তুলে দিয়েছি এখানে, তুমি ওদেরকে পেয়ে যাবে। তো ওর কোনো উপায় ছিল না, ওকে নতুন ট্রেনে উঠতে হলো। তো না হলে দাদা উঠতো না, বলতো আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম, অন্য কোনো দরকার হলে সবাই মিলে হেঁটে আবার মগরা স্টেশনে ব্যাক করতাম। তো উঠে যাওয়ার পর ওই ভদ্রলোকের কথা মতো একটা করে স্টেশন এসেছে, দাদা নেমেছেন, নেমে গিয়ে কম্পার্টমেন্টে খুঁজেছে, মা বোন নেই, ট্রেন ছেড়ে দিয়েছে, আবার পরের স্টপেজে ট্রেন দাঁড়িয়েছে, আবার এগিয়েছে, বলছে এই 4টে স্টেশন ধরে ওরও ভেতরে শুধু বুক ঢিপ ঢিপ করেছে, যখন দেখছে একটা একটা করে স্টেশন যাচ্ছে কম্পার্টমেন্টে, ওরা নেই, যদি এর পরেরটা তো না পাই, এর পরেরটা তো না পাই, মানে এই টেনশনটা নিয়ে ও বয়ে বেরিয়েছে। তারপর যখন লাস্টে ও পেলো ওদেরকে, বললে মানে ধরে প্রাণ ফিরে এলো, এরকম একটা বিষয়। সেই সময় তখন ওনারা ভাবতে বসলেন, যখন পরিস্থিতি স্থিতিশীল হলো, এবার ওনারা নিশ্চিন্তে বাকি পথটা হাওড়া অবধি যেতে পারবেন। যে হ্যাঁ রে বাবু, কী করে উনি চিনলেন বলতো আমাদেরকে, যে তুই সেই আমার ছেলে, বা আমি দুটো বাচ্চা নেই, আমি তোর মা, অন্য কেউ তো হতে পারে, এখানে তো কত লোক আছে। ছেলেও বললো আমিও সেটা ভাবছি মা, উনি কি করে জানলেন যে আমি তোমার ছেলে, সেটা তো আরও অদ্ভুত বিষয়। বলে হ্যাঁ, সেটা সব থেকে অদ্ভুত বিষয়, আমিও তো বলছিলাম আপনি আমার ছেলেকে চিনবেন কি করে যে ওকে ট্রেনে তুলে দেবেন। এখানে দুটো বিষয়ে এগিয়ে গেল। ভদ্রমহিলা বললেন আমার তো তখন খেয়াল করিনি, তবে বাচ্চা মেয়ে দুটো বললো যে মা, যখন আমাদেরকে উনি তুলে দিলেন ব্যাগপত্র আমাদেরকে, তোমাকে, আমাদের 3জনকে জোর করে, তারপর কিন্তু আমরা ওনাকে দেখতে পারিনি। একটা মানুষ তো উভে যাবে না, 1 সেকেন্ড 2 সেকেন্ডও তো দেখা যাবে, ওনাকে আর দেখা যায়নি। যতক্ষণ কথাবার্তা বা কথা কাটাকাটি চলছিল যে না আমি উঠবো না, ছেলে আসুক, ততক্ষণ ঠিক আছে, তুলে দেওয়ার পর আর ওনাকে দেখতে পাওয়া যায়। এটা ছেলে একই কথা বললো যে ভদ্রলোক যখন ধমক টমক দিয়ে আমাকে তুলে দিলেন জোর করে, আমি পেছন ঘুরে ওনাকে 1 সেকেন্ডের জন্য দেখতে পাইনি। এটা তো সম্ভব না, কারণ ট্রেন চলতে শুরু করলে সঙ্গে সঙ্গে স্পিড নেয় না, একটু তো টাইম নেয়, কিন্তু উনি ছিলেন না। তো খুব অদ্ভুত বিষয়, কেন ওখানে যেহেতু অনেকে মারা গেছে, হতে পারে তিনি কোনো দেবদূত, বা ওনারা ভেবেছেন উনি কোনো হয়তো অশরীরী আত্মাও হতে পারেন, কিন্তু খুব পুণ্যাত্মা, যিনি এদেরকে সেই বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন। আজকে যদি উনি ওভাবে বসে থাকতেন, হয়তো ছেলে উঠেও আসতো এই ট্রেনে, কিন্তু এই অন্ধকার নির্জন ট্রেনে কেউ কোথাও নেই, কি হতো ওদের সঙ্গে, যেখানে ডাকাতিও হয়, তাছাড়া ভৌতিক ঘটনা তো ঘটে প্রচুর, হন্টেড ওই যে এরিয়াটা, আর চতুর্দিকে অন্ধকার ধুধু কলাবন। মগরা স্টেশনও ওখান থেকে অনেকটা দূরে, অন্ধকারে কি করে তারা ব্যাক করত, তো অনেক রকম বিপদ ঘটতে পারতো। প্লাস পাশাপাশি লাইনে ট্রেনে এলে ওরা হেঁটে যাবে কি করে, অনেক রকম সমস্যা ছিল। তো বন্ধুরা, আশা করি বেশি কথা বলিনি, কিন্তু তোমাদেরকে বোঝাতে পেরেছি উনি যেভাবে ভয়েস করে আমাকে ঘটনাটা পাঠিয়েছিলেন। তো সত্যি আমি ফিল করছিলাম যে কীরকম বিকট পরিস্থিতিতে মানুষ কোথাও বেড়াতে গেলে পড়তে পারে, এই ঘটনা থেকে আমি ফিল করলাম। এবং এরকম দেবদূতের মতো মানুষ, তিনি মানুষ ছিলেন না কোনো অশরীরী, তার কোনো ব্যাখ্যা হয়তো নেই, এ ব্যাখ্যা উনি তোমাদের হাতে ছেড়ে দিয়েছেন। সত্যি কি এটা খুব সাধারণ ঘটনা, নাকি সত্যি এর মধ্যে কোনো অলৌকিকতা আছে? তোমরা কি মনে করছো অবশ্যই তোমরা জানিও, উনিও জানতে চান। সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন অনুপম জানা, উনি ব্যান্ডেল থেকে ঘটনা লিখেছেন। বলছেন সহেলি, ঘটনাটা বেশ কিছু বছর আগের, রিসেন্ট ঘটনা বলবো না, এই করোনা লকডাউন এসব কিছু না, তার আগে মোটামুটি 2018-19 সালের ঘটনা ধরে নাও, 20 সালে তো করোনা চলে এলো। তো প্রত্যেক বছর আমরা বন্ধুরা মিলে না ট্রিপে যেতাম, বাইরে ট্রিপে যেতাম, প্রত্যেক বছর কোথাও না কোথাও যেতাম। তো বাইকে করে যেতাম সবাই মিলে, একটা অদ্ভুত আনন্দ ছিল। তো সেবারে আমরা গেছিলাম 2018-19 সালের কথা উনি বলছেন, উনারা গেছিলেন ভুটানে, কিন্তু সেবারে বাইকে যাননি। উনি বললেন যে আমরা যেহেতু আমাদের সবার সঙ্গে ফ্যামিলি ছিল, আমাদের বিয়ে থা তখন সবার আস্তে আস্তে হয়েছে, স্ত্রী, কারুর আবার বাচ্চাও হয়ে গেছে, ছোট বাচ্চা নিয়ে যাবে, তো বাইকের রিস্ক আমরা নিইনি, আমরা নর্মালি গেছিলাম
প্লেনে গেলাম তারপর থেকে। তো সেখানে যখন আমরা ভুটানে পৌঁছলাম, ভুটানে পৌঁছানোর আগে দুটো ঘটনা ঘটেছে। একটা বললো ডুয়ার্সে যখন ছিল তখন কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে, তবে সেটা খুব একটা অলৌকিক বলে আমরা দাবি করছি না। তারপর যখন আমরা পারোতে পৌঁছালাম, সব মানে আমাদের ট্রিপটা এমনভাবে ওয়েল অর্গানাইজড করা ছিল যে লাস্ট 3 দিন আমরা পারোতে থাকবো, তারপর আমরা ব্যাক করব। পারো থেকে থিম্পু, থিম্পু থেকে আবার ব্যাক। তো পারোতে যে 3 দিন ওনারা ছিলেন সেই সময় ওনাদের সঙ্গে কিছু ঘটনা ঘটে গেছে। বলছেন প্রতিদিনের মতো আমরা সকালবেলায় বেরিয়ে যেতাম সাইট সিনে, সেদিনকেও আমরা বেরিয়ে গেছি। এবার পাহাড়ি রাস্তা কেমন আমরা জানি, তো সেই সময়টা ছিল ফেব্রুয়ারি, কিন্তু ওনারা আশা করেননি বরফ পাবেন, কিন্তু বরফ রাস্তায় পড়েছিল। তো ওনাদের যে ড্রাইভার ছিলেন, নেপালি ড্রাইভার, ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে এই সময় কি বরফ প্রত্যেক বছরই থাকে? বললেন না, ওরমভাবে তো পাহাড়ের প্রকৃতি অনুযায়ী কিছু বলা যায় না, তবে হ্যাঁ এই দিন 10 আগেও প্রচুর বরফ পড়েছিল, রাস্তাটা পুরো বন্ধ ছিল। আপনারা লাকি বরফও দেখতে পাচ্ছেন প্লাস রাস্তাটাও দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে একটা ঘটনা ঘটলো, ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, দুদিকে বরফ, ওনারা যাচ্ছেন জঙ্গল, পাহাড়ি রাস্তা কেমন আমি আর বর্ণনা দিচ্ছি না, আমরা সবাই জানি। যেতে যেতে নেপালি ড্রাইভার কিন্তু আগেই বলেছিলেন যে দেখুন ভুটানের এই জায়গাগুলোয় আমি আসিনি, এটা আমার প্রথমবার। আমি ইউজুয়ালি দার্জিলিং, ওই সিকিমের ওই সাইডটাই ট্রিপ করাই, ভুটানটা বা পারো এতটা ভেতরে আমি আসিনি। ভুটানের যে গেটওয়ে যেখানে আছে ওই অবধি আমি এসেছি, এসে আমি চলে গেছি। আমি পারো অবধি কখনো আসিনি, এই রাস্তাটা কিন্তু চেনা না। এবং ওই ড্রাইভারের সঙ্গে ওদের অনেকে থাকলে যা হয়, ওনার এক বন্ধু ছিল, উনি নাম বলছেন না, তো বন্ধুর সঙ্গে প্রায় দিন সবে থেকে শুরু হয়েছে তবে থেকে একটু কথা কাটাকাটি চলতেই থাকতো। এবং থিম্পু থেকে যখন ওরা পারোর দিকে আসছে, অনেকটা রাস্তা, ওখানেও কথা কাটাকাটি হয়েছিল। এবং একটা মানে কি বলবো ঝর্ণা মতো, সেই জায়গাটায় ড্রাইভারকে বলেছিলেন তোমাকে এবার আমি ঝর্ণায় ফেলে দেবো, মানে এরকমভাবে কথা কাটাকাটি হয়েছে। তো বলছে খুব বাজে বিষয়। ড্রাইভার বলছেন আপনাকে এবার একটা জায়গায় আমি নামিয়ে দিয়ে চলে আসবো, আপনাকে তুলবো না গাড়িতে, আপনি ভীষণ ঝগড়া করেন। তো সবাই মিলে তাকে বোঝাচ্ছিল যে ঝগড়া করো না, উনি চেনেন না, উনি আগেই বলেছিলেন। ঝগড়া করার অনেকগুলো কারণ, 2-3টে জায়গা, প্রথম একটা হোটেলে উনি তুলেছিলেন, হোটেলটা ওনার পরামর্শ মতো ওদের ভালো হয়নি, এই খাওয়া ভালো হয়নি, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঝামেলা। ড্রাইভার খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে, এই হই তাই নানা রকম প্রবলেম। তো পারোতে যখন গেল, যাবার পরে ড্রাইভার বলল যে আমার থাকার জন্য একটা ব্যবস্থা করে দিন, আপনারা কিছু টাকা দিন। ওনারা বললো হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেই বন্ধুটা বলল না, তোমাকে এমনি নিয়ে এসে আমরা খুব ভুল করেছি, তোমার গাড়িতে উঠেও আরও বড় ভুল করেছি, তুমি নিজের ব্যবস্থা নিজে করে না, নাহলে গাড়িতে শুয়ে থাকো। তো এরকম খারাপ ব্যবহার করা উচিত না, কিন্তু তাকে কেউ বোঝাতেই পারছিল না, সে কারোর কথা শোনে না, একটু একগুঁয়ে। বলছে মনের দিক থেকে খুব ভালো, কিন্তু কারোর সঙ্গে যদি একটা ঝুট ঝামেলা শুরু হয়ে যায় না, সে একদম তার চোখে বিষ হয়ে গেল, তাকে আর দু চোখে দেখতে পারে না, এটা হচ্ছে তার নেচার। বলছে ড্রাইভারকে এরকম করলে সে যদি ফট করে এখন বেরিয়ে চলে যায়, বলে না ও বেরিয়ে যাবে না, ও তো টাকা পাবে, আমাদের মেন যতক্ষণ না নামিয়ে দিচ্ছে এয়ারপোর্টে ততক্ষণ তোকে পেমেন্ট করবো না, সুতরাং ওভাবেই বুকিং করা হয়েছে, তো ওকে কিছু করতে পারবে না। তো এরকম ঝগড়া ঝামেলা চলছিল। তো একদিন সন্ধ্যেবেলা ট্রিপ করে ওরা সাইট সিনগুলো দেখে টেকে ফিরছে, একটা পাহাড়ি যে ছোট ছোট চায়ের দোকানগুলো থাকে, চায়ের দোকানের ঠিক একটা ফাঁকা ফাঁকা একটা দুটো লোক ছিল চায়ের দোকানের, মানে সবাই মাফলার টাফলার দিয়ে আছে, বরফ চতুর্দিকে, ঠান্ডা কনকন করছে হাওয়া, কিছুক্ষণ আগে সকালের দিকে বৃষ্টি হয়ে গেছে। তো চায়ের দোকানটা দেখে একটু মনে একটা আশা জাগলো, কারণ অনেকটা রাস্তা শুধু একদিকে পাহাড় একদিকে জঙ্গল এরম কেটেছে, একটা চা খেতে ওদের খুব ইচ্ছা করছিল, চা পাচ্ছিল না। এই দোকানটা দেখে যেন ওদের মানে ধরে প্রাণ এলো, একেতে কনকন করছে ঠান্ডা। নেমেছেন ওনারা, নামার পর ড্রাইভার বলছে এই দাদার সঙ্গে একটু প্র্যাঙ্ক করবো, আপনারা যদি একটু ড্রাইভার দাদা খুব ভালো এমনি, আপনারা যদি আমাকে পারমিশন দেন। কি প্র্যাঙ্ক করবেন? এই যে চা খেতে আপনারা নামলেন,
উনি আবার সবার আগে নেমে যান, মানে সব কিছুতে উনি কিন্তু, যে দাদা আর কি ঝামেলা করেন সবার সঙ্গে, সব কিছুতে উনি এগিয়ে যান। কে কী খাবে টাবে এমনি যত্ন করা, সবাইকে আগলে রাখা, সেটাও উনি করেন। সবাইকে, এই ড্রাইভার তুমি কি চা খাবে, না দরকার নেই তোমার, এমন কিছু তুমি করনি বলছে, আবার চায়ের অর্ডারও দিচ্ছে তার জন্য। তো ড্রাইভার বলছে, নাকে দেখলে আমার রাগ হচ্ছে, আমি একে আর মনে হচ্ছে গাড়িতে তুলবই নেই, অন্ধকারে রেখে দিয়ে চলে যাবো, থাক চায়ের দোকানে একটা রাত, ভাল লাগবে। তো এইবারে ঘটনাটা খুব ইন্টারেস্টিং। ওকে তুলে দিয়ে, ওকে না মানে সবাই মিলে নেমেছে, মহিলারা নামেননি, বাচ্চারা নামেনি, ছেলেরা কজন নামলো। এবার চাগুলো এসে এসে দিয়ে গেছে গাড়ির মধ্যে। ড্রাইভার দাদাও নেমেছিলেন, চাটা খেয়ে বিস্কিট খেয়ে উঠে পড়েছে গাড়ির মধ্যে। এইবার উনি কী করছিলেন, পেমেন্ট করছিলেন, যার সঙ্গে ঝামেলা হয় আর কি, তিনি পেমেন্ট করছিলেন। কত চা হলো, বিস্কিট হলো, কেউ টুকটাক কিছু খাবার নিয়েছে। এই মুহূর্তে এই দাদা প্র্যাঙ্ক, মানে এমন না যে সত্যি সত্যি চলে যায়, বলে কিছুটা গিয়ে আবার ব্যাক করবো আর কি, ব্যাক গিয়ারে আনবো, তো বলে এগিয়ে গেছে। ব্যাস গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে যাওয়ার পর, আর আমরা পাহাড়ি রাস্তা জানি যে ওখানে কীরকম মানে ব্যাক থাকে। এখানে একটা জিনিস বলে দিই, পাহাড়ে সাধারণত গাড়ি ওইভাবে ঘোরাবার ব্যবস্থা কিন্তু কম থাকে। এখানে দাদা, ওই ড্রাইভার দাদা যেহেতু প্র্যাঙ্ক করবে বলে ঠিক করেছিল, মানে একটু ওকে আর কি জব্দ করবো আর কি, একটু মজাও হবে জব্দও হবে, বড্ড বিরক্ত করছে। উনি লোকাল দু একজন যারা চা খাচ্ছে তাদের সঙ্গে আলাদা করে কথা বলেছে, যেখানে যদি গাড়িটা মানে ব্যাক করতে চাই জায়গা আছে, স্পেস আছে। তো বলেছে হ্যাঁ হ্যাঁ ওখানে গেলে স্পেস আছে, আপনি গাড়ি ব্যাক করতে পারবেন, অসুবিধা কিছু হবে না, মানে একটু চওড়া রাস্তাটা আছে, বাকি রাস্তাটা খুব সরু ছিল। বলো ঠিক আছে। তো এবার এখনও বলছে, অনেকে বলতে পারে হয়তো যে উনি ওই দিক দিয়ে তো গেছেন, না জানার কি আছে। অ্যাকচুয়ালি উনি নতুনদের একটা রাস্তায় প্রথমবার গেলে অত মানুষের খেয়াল থাকে না, সত্যি সত্যি এগিয়ে চলে গেছে। এবার পাহাড়ে একটুখানি রাস্তাটাও অনেকখানি, প্রায় দুটো ব্যাগ ঘুরে 3 নম্বর ব্যাগে হয়তো গাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে আর কি, আসবে অবশ্যই ওইটুকু টাইমে। এইবার যখন গাড়িটা ব্যাক করে আনবে, সেখানে গিয়েছে ওরা ফেঁসে। কারণ যখন ওরা সকালবেলা উঠেছিল তখন তো ঠিক ছিল, ওই দুপুরের দিকে বলেছিলাম সকালে বৃষ্টি হয়েছে, বোধহয় পাথর টাথর কিছু মানে চাই যেগুলো রাস্তায় পড়ে ওরকম খসে পড়েছে। তো লোক এসছে, তো এগোতে ওখানে অনেকগুলো গাড়ি আটকে গেছে। এবার ওখান থেকে ব্যাক করা যাবে, কিন্তু টাইম লাগবে একটু। এইবার ওদের খুব মানে অপরাধ বোধ হচ্ছে যে দাদা আপনি বললেন, আমরাও রাজি হলাম, ও তো বিপদে পড়বে। এবার ফোনটা করলে ভয় পাচ্ছে, সবে ফোন করলে সে তো যাতা বলবে। এবার সেও ফোন করছে না, এরাও সাহস করে করতে পারছে না, সে তো যাতা বলবে, একে তো প্রচণ্ড রাগী। এবার উনিও কিন্তু ফোন করছে না, বলে এতক্ষণ ধরে পেমেন্ট করছে, ওর খেয়াল নেই গাড়িটা বেরিয়ে গেছে, এটাও আলোচনা করছে। এ বলছে তুই ফোন কর, ও বলছে তুই ফোন কর, মানে ওকে ফেস করা খুব মুশকিল। কিন্তু ওই সময় ভদ্রলোকের সঙ্গে যেটা ঘটে যায়, তারপর থেকে উনি ওনার ওই চণ্ডাল রাগ ওনাকে ছেড়ে দিয়েছিলেন। উনি বলছেন চায়ের টাকা পয়সা দেওয়ার, এইবার ওনার মুখের ঘটনা, কি করে এদের সঙ্গে দেখা হলো সেটা আমি পরে বলছি। উনি এবার টাকা পয়সা দিয়ে যখন মানে মুখটা তুলেছেন, এগিয়ে আসছেন, দেখছেন গাড়িটা নেই, তখন ন্যাচারালি ওনার মাথা গরম হয়ে গেছে। প্রথমে ওনার কি মনে হয়েছে, বলে প্রথমে উনি খারাপ ভাবেন, উনি ভেবেছেন গাড়িতে অনেক মহিলারা আছে, অনেকক্ষণ থেকে তারা টাথরুমে যায়নি, যেতে পারেও নি। এবার ওইদিকে হয়তো সাইডে কোথাও বাচ্চা টাচ্চাদের নামানো হয়েছে বা কিছু, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি যেভাবে উনি বলেছেন, তো সেটা হতে পারে। তাই জন্য হয়তো গাড়িটা এগিয়ে গেছে বা এটা। উনি একটু এগিয়ে গিয়ে দেখলেনও যে না, গাড়িটাকে দেখতে পাচ্ছেন না। উনি তখনও ভাবছেন যে ওরা বোধহয় একটু, না হলে তো যাবে না, থোড়ি না ওকে ছেড়ে কোথাও যাবে, হয়তো এমনি গাড়িটাকে ঘুরিয়ে আনছে বলে উনি চায়ের দোকানটা গিয়ে বসলেন। এবার চায়ের দোকানটা গিয়ে বসেছেন, পাশের লোকগুলোর পাশে বসে আছেন, তখন উনি চাওয়ালাটাকে বললেন দাদা তাহলে 1 কাপ চা দিন, 1 কাপ চা দিন বলে যে চা খাচ্ছে। আর এই লোক দুটো বসে আছে, একদম ভুটানি লোক, যৌথ হয়ে দুজন বসে আছে, বেশ বয়স্ক লাগছে দেখে, চাওয়ালাটা নর্মাল।
চাটা দেওয়ার পর পাশের দুজন লোকের দিকে, একটা লোকের দিকে চোখে গেল, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। হয়তো এখনো অনেকে বলবে যে বয়স্ক লোক, মুখ দেখা যাচ্ছে না তো কি হয়েছে, কিন্তু কথা বলবে যে দাদা এখানে কি গাড়িটাকে ঘুরিয়ে আনার কোনো ব্যবস্থা, আপনারা কি খেয়াল করলেন ওরা কখন ব্যাক করলো বা কিছু কি বলে গেছে আমি যখন টাকা দিচ্ছিলাম যে ব্যাক করে আসছি বা কিছু? এটা দেখে কোনো রেসপন্স করছে না। এবার হিন্দি কথাটা সব জায়গায় সবাই বোঝে, বলছে এরা কি এতটাই দেহাতি যে শুধু ভুটানি বোঝে, হিন্দি বোঝে না? নানা রকমভাবে হাতের ইশারা করে ওদেরকে বোঝাচ্ছে। চাওয়ালাটাও না মানে কোনো রেসপন্স করছে না, চুপ করে যেন সে পাথরের মতো তাকিয়ে আছে। আর এরাও কীরকম একটা কথা বলছে না। বলছে এবারের বাকিটা শুনলে হয়তো লোকে বলবে যে উনি নেশা করেছিলেন। না, নেশা না, নেশাটা চা, এক কাপ চা খেয়ে কারুর নেশা হয় না। চা খেয়ে যখন চায়ের দোকানের ভদ্রলোক বললেন যে আপনি কি আর কিছু নেবেন, বললেন না, তখন বলে দাদা একটা কথা বলবো? হ্যাঁ। আপনি এরকম কার সঙ্গে কথা বলছেন? প্রথমে এমন একটা ভাষায় জড়িয়ে কথা বলছিল, চায়ের দোকানের লোকটার কথা বোঝা যাচ্ছিল না, কিন্তু যেই মানে উনি পরিষ্কার করে কি বলছেন বলার পর পরিষ্কার করে বলেছে যে আপনি কার সঙ্গে কথা বলছেন, মানে এরমভাবে পাশে তাকিয়ে তাকিয়ে কি বলছেন? বলছে কেন, এরা বলে যখন তাকিয়েছে পাশে দুটো লোক পুরো গায়েব। বলছে আমি তো দেখলাম কখন থেকে লোকগুলো বসে আছে, কোথায় গেল? এইটুকুর মধ্যে কোথায় গেল? আর এমন নয় যে বিশাল বড় রাস্তা এগিয়ে দিয়ে চলে যাবে, কোথায় গেল? আর দোকানটা যেখানে, এগোতে গেলে ওই রাস্তা দিয়ে যেতে হবে, সাইড দিয়ে নেমে চলে যাবার কোনো ব্যাপার নেই, নিচে বিশাল বড় খাদ। বলছে কি হলো? চায়ের দোকানের লোকটা বলছেন ভয় দেখাচ্ছেন কেন এরমভাবে? কেউ ছিল না, আমি তো আপনাদের টিমটাকে চা বিক্রি করলাম, আপনি ভয় দেখাচ্ছেন। সে কিন্তু রেগে গেছে রীতিমতো, যে ভয় দেখাবো কেন দাদা, এই তো দুটো লোক বসেছিল। সেই লোকটা মানে এত ভয় পেয়ে গেল, চায়ের দোকানের লোকটা কি বুঝলো কি ভাবলো, অদ্ভুত ব্যাপার। সে কোনো রকমে যে স্টোভ নাকি জ্বলছিল সেটাকে নিভিয়ে দিয়ে ওরে বাপরে করে এমন ছুট লাগালো, আর ইনি একা বসে আছেন। বলছেন এরকম সিচুয়েশনে জীবনে পড়িনি। লোকটা ভয় পেয়ে গেল, এরা অদৃশ্য হয়ে গেল, কোনো ভৌতিক ব্যাপার নাকি এরকম ভাবছেন। আর তারপরে উনি ফিল করছেন যে চায়ের দোকানের পেছন থেকে, যেখানে কিছু নেই, পুরো খাদ, ওখানে কোনো মানুষ যাতায়াত করতে পারে না, পেছন থেকে শুধু লোকের চলাচলের আওয়াজ, যেন মনে হচ্ছে একটা রাস্তা আছে, শুধু লোকের খচখচ খচখচ আওয়াজ। উনি বলছেন আমার ধরে প্রাণ ছিল না, আমি ওই জায়গায় একেতে ঠান্ডা, তারপর ভয়ের কাঁপুনি, খালি ভাবছি যারা পেছনে খড়খড় করছে ওরা যদি সামনে আসে আমার কি অবস্থা হবে। মানে পাগলের মতো ওনার লাগছিল, এত প্রচণ্ড ভয় লাগছিল। উনি বলছেন আমি নিজেকে মানে ঠিক করতে পারছিলাম না যে কিভাবে কি আমি সিচুয়েশনটা ম্যানেজ করব। তারপর প্রায় সেন্স চলে যেত আরও কিছুক্ষণ হলে। তারপর এদের গাড়িটা ব্যাক করে, গাড়ি যখন ব্যাক করে এরা যখন নামে, এরা নেমে দেখে সেরকমভাবে মাথা নিচু করে এমন বসে আছে আর ঠক ঠক করে কাঁপছে। কোনো রকমে তাকে, তার রাগ ডাক তো দূরের কথা, তাকে কোনো রকমে যেন মনে হচ্ছে ধরে প্রাণ নেই তার, কোনো রকমে তাকে ধরে গাড়িতে তোলা হলো। অনেকক্ষণ বাদে তিনি নর্মাল হয়ে স্বাভাবিকভাবে সমস্ত কথা বললেন, এবং সেই ড্রাইভার দাদাও ক্ষমা চাইলেন, বলে আমি বুঝতে পারিনি এরম কিছু হবে। তারপরে ওরা হোটেলে যখন ফিরে এসেছিল, ফিরে আসার পরে বলল যে আপনারা যেখানে চায়ের দোকান দেখেছিলেন ওই দোকানটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। বলে না, একটা লোক চা বিক্রি করছিল, যদি সেও মানুষ না হতো তাহলে তো সে ভয় পাবে কেন? বলে বলা যায় না, এখানে অনেক কালা জাদুরও ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। তো আপনারা এক্স্যাক্ট কী দেখেছেন সেটা জানি না, তবে ওই যে মানুষ দুটো অদৃশ্য হয়েছিল ওরা তো কোনো মানুষ না। কেন অনেক সময় কি হয় বলছেন, খুবই দুঃখজনক ঘটনা, এই যে ট্যুরিস্টের গাড়িরা আসে অনেকে ড্রিঙ্ক করে থাকে, যদিও ড্রিঙ্ক করে গাড়ি চালানো সব জায়গায় বারণ, কিন্তু এরা কি সাধারণ গরিব মানুষরা সাইড দিয়ে যায়, রান ওভার হয়ে যায়। এরকম ঘটনা অনেক হয়েছে এবং তারা মারা গেছে, প্রচুর ঘটনা ঘটে। তো তারপর থেকে
অনেক চায়ের দোকান ছিল বলে সেগুলি উঠে গেছে, এবার আপনারা কোন দোকানটা দেখেছেন বলতে পারবো না, তবে খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশান ওরা ক্রিয়েট করেছে। তো বলছে সেই সময় যখন ওই পেছনে খড়খড় করে যাতায়াতের আওয়াজ আর একটা অদ্ভুত হিসিস শব্দ, মানে সাপের হিসিস শব্দ না, একটা অদ্ভুত শব্দ, মানে আর অদ্ভুত ক্রিপি একটা অ্যাটমসফিয়ার, যে কেউ নেই, এতক্ষণ পাশে বসেছিল, সেই সিনেমার গল্পের মতো মিলিয়ে গেল। বলছেন সিনেমায় দেখাটা খুব ইজি, বাস্তবে আপনার পাশে দুটো লোক যদি মিলিয়ে যায় তারপর কি ফিলিংস হয় সেটা যে না দেখবে সে বিশ্বাস করবে না। এবং তারপর থেকে সেই ভদ্রলোক আজ অবধি তার সেই রাগ টাগ অনেক কন্ট্রোল হয়ে গেছে, এরকম কথায় কথায় রেগে যাওয়া আর নেই। বলছি যেন ভূতের অভিশাপ না ভূতের আশীর্বাদ হলো। মানে হয়তো ড্রাইভার যে আমাকে শিক্ষা দিয়েছিলেন বলেই হয়তো আমি শুধরোতে পেরেছি, একটু কথায় কথায় উনি নিজে স্বীকার করেন আমি রেগে যাই, এটা হয়তো ঠিক না, একটু খারাপ ব্যবহার করে ফেলি একে অপরের কাছে, দুজনের কাছ থেকে। যখন ওরা এয়ারপোর্টে লাস্ট দিন নামিয়ে দিয়েছিলেন ক্ষমা চেয়েছিলেন, ড্রাইভারও বলেছিলেন আমার আপনাকে ফেলে রাখা উচিত হয়নি, খুব ভুল হয়ে গেছে, কারণ যদি আপনার কিছু হয়ে যেত মানে হার্ট ফেল করতে ভয়, আজকেই তো আমরা ক্ষমা করতে পারতাম। বা প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছিল যে প্র্যাঙ্কটা এরকম। আর ওরা যখন আটকে যাবে গাড়িটা ব্যাক করতে গিয়ে ওরাও বুঝতে পারেনি, একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছিল। কিন্তু বলছেন এখনও আমাদের সম্পর্ক অটুট আছে, তারপরেও আমরা কোভিড নর্মাল হওয়ার পরেও গেছি, টুকটাক জায়গায় বেড়াতে গেছি, কিন্তু হ্যাঁ ওরকম আর ঘটনা ঘটেনি এবং তারও আর সেই মেজাজ নেই। সুন্দরবন গেছি, পুরুলিয়া ট্রিপ করেছি ট্রিপ। অদ্ভুত একটা ঘটনার সাক্ষী রইলাম বন্ধুরা। কেমন লাগলো দুটো ঘটনা আজকের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো থেকো তোমরা। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। অনেকে বলো যে দিদি আমাদের কমেন্ট পড়া হয় না, আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের কমেন্ট পড়ার, এবার কি হয় মিস হয়ে যায়। তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমাদের কমেন্ট দেখছি না, আমি যখন তোমাদের লাইক করছি কমেন্টগুলোকে তোমরা ভেবে নেবে আমি তোমাদের কমেন্ট দেখছি। পিকে চন্দ্র খুব সুন্দর ঘটনা। সোমা দাস আমি কিন্তু তোমার সব ঘটনা মন দিয়ে শুনি, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু সবার লাস্টে তাতে কিছু না, আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বার করে আমাদের সঙ্গে আছেন, সেটাই সবথেকে বড় কথা। প্রীতম সরকার আবার কমেন্ট করেছেন। সোমা দাস, বাদল দাস অডিও 8487 লিখেছেন খুব ভালো লাগলো। অভিক 788 লিখেছেন মারাত্মক হাসির সাউন্ডটা, এত সুন্দর ভয়ের গল্প অথচ একটাও ভৌতিক মিউজিক দিলে না, তাহলে জমে যেত শৈলীদি, নেক্সট গল্পে হরর মিউজিকটা একটু হলেও দিও। একটা কথা প্রমাণ হলো নাস্তিক কমিউনিস্ট এরা যতই আধ্যাত্মিকে বিপক্ষে থাকুক বিশ্বাস করতে হয়। হ্যাঁ একদমই ঠিক। অমিত ভট্টাচার্য নাইস শৈলী, তবে অনেক মানুষ আছে মানে জন্ম থেকে মৃত্যু অবধি অবিশ্বাস নিয়েই তারা চলে গেছেন, আমার নিজে চোখে দেখা কয়েকজন আছেন, তারা কোনোদিনই কিছু বিশ্বাস করেননি। দামিনী পাল শেষের ঘটনাটা মন ছুঁয়ে গেল। জবা দেবী সব যদি গল্প বলো কমেন্টগুলো কখন পড়বে, আমি জবা চক্রবর্তী। আসলে দিদি ঘটনা শুনতেই সবাই মেনলি ইন্টারেস্টেড, আর স্বাভাবিক, সেটার জন্যই আমার চ্যানেল, নিশ্চয়ই আপনাদের কমেন্টও পড়ব। দামিনী পাল কমেন্ট করেছেন, মৌসুমি কমেন্ট করেছেন, সন্ধ্যা ঠাকুর, শম্পা ছেত্রী, সুস্মিতা পাল, উজ্জ্বল ঘোষ, দিশা বালা, সুদেশনা সিংহ রয়, সুদীপা ব্যানার্জি, রিয়া পাজা রান্নাবান্না, জয়শ্রী সেনগুপ্ত, মৌসুমি মিডডে, বিউটি লাইফ গ্লো আপ, অর্ণব মজুমদার ভালো, তবে গল্প বেশি ড্র্যাগ করবেন না, চেষ্টা করব। গীতা গোস্বামী পার্সোনাল ইনফরমেশন, রুদ্রা এক্স সাইনি, পূর্ণিমা কুণ্ডু এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এভাবেই সঙ্গে থাকবেন, অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।